ইলন মাস্কের স্টারলিংকে সরকার আনফিল্টার ডেটা সুবিধা দিচ্ছে। অনেকের কাছে প্রশ্ন জেগেছে, তাহলে কি বাংলাদেশের গ্রাহকরা কোনো ধরনের ওয়েবসাইট ব্লকিং ছাড়া ইন্টারনেট ব্যবহার করতে পারবে কিনা? দর্শক, আমরা এই বিষয় নিয়ে আজকে কথা বলছি। আপনাদের সঙ্গে আছি আমি মেহেদী হাসান। আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সৈয়দ রিফাত মুসলিম। রিফাত, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। আজকে আপনি একটি প্রতিবেদন করেছেন যে সরকার স্টারলিং গ্রাহকদের স্টারলিংকে আনফিল্টার ডেটা সুবিধা দিচ্ছে। আসলে এই সুবিধা কি বাংলাদেশের গ্রাহকদের জন্য প্রযোজ্য হবে কিনা? হ্যাঁ, এই খবরটা কিন্তু আসলে প্রকাশ হওয়ার পর থেকে গ্রাহকদের ভিতরে একটা প্রশ্ন কাজ করছে যে বাংলাদেশে যারা স্টারলিংকের ব্যবহারকারী আছেন, গ্রাহক আছেন, তারা আসলে এই সুযোগটা পাবে কিনা। উত্তরটা হচ্ছে আসলে তারা এটা পাবে না। এই সুযোগটা শুধুমাত্র দেওয়া হয়েছে যে স্টারলিংক বাংলাদেশের করিডোর ব্যবহার করে বাইরের দেশে যখন সেবা দিবে তাদের জন্য শুধুমাত্র। আমরা যদি একটু পেছনের দিকে ফিরে যাই বা আমরা যদি একটু সিস্টেমটা দেখি যে কিভাবে আসলে ব্যান্ডউইথটা বাংলাদেশে আসে বা কিভাবে এটা আসলে সরবরাহ হয়, বাংলাদেশে এখন বর্তমানে আমরা যে ব্যান্ডউইথ ব্যবহার করি এটা আসলে আসে হচ্ছে আমাদের দুইটা সরকারি সাবমেরিন কেবল আছে সমুদ্রের তল দিয়ে, যেটা হয় CMU-4 এবং CMU-5 অপটিক্যাল ফাইবারের মধ্যে। অপটিক্যাল ফাইবার। আর এর বাইরে আছে হচ্ছে আপনার বেসরকারি যারা আইটিসি অপারেটর আছে, তারা বাইরে থেকে ব্যান্ডউইথ নিয়ে আসে। এই দুইভাবে আমরা এখন ব্যান্ডউইথ পাচ্ছি। বাইরে থেকে ব্যান্ডউইথগুলো আসলে আসে, তখন এটা সরাসরি কিন্তু গ্রাহকের কাছে যায় না। এটা যাওয়ার আগে বেশ কয়েকটা ধাপ, বেশ কয়েকটা স্তর আছে। এই স্তর মানে পার হয়ে তারপরে আসতে হয়। যেরকম শুরুতেই ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে, তারা হচ্ছে প্রথম ধাপ, আইআইজি। হ্যাঁ, তো এই আইআইজির ভিতরে আসার আগেও আসলে এটা একটা সরকারি নজরদারির মধ্যে দিয়ে যায় যে কন্টেন্টটা আসলে আপত্তিকর কিনা বা কোনো ধরনের উস্কানিমূলক কিনা বা অন্য কিছু হতে পারে। তো এই যে নজরদারি ব্যবস্থাটা, এটা আসলে বাংলাদেশে যেসব লাইসেন্সধারী অপারেটররা কাজ করে প্রত্যেকে এদের ভিতর মানে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসলে যেতে হয়। তো স্টারলিং যেহেতু বাংলাদেশে লাইসেন্স নিয়ে সেবা দিচ্ছে, স্টারলিং যখন বাংলাদেশের অভ্যন্তরে এই সেবাটা দেবে, তখন স্টারলিংকেও আসলে এই নিয়মটা পালন করেই আসলে আপনাকে মানে সেবা দিতে হবে স্টারলিংকে। এর জন্য আসলে স্টারলিং মানে দুটো পথ রাখতে পারে। একটা হলো যে অভ্যন্তরীণ বাংলাদেশের ভিতরে যখন স্টারলিং সেবা দিবে তাদের জন্য একটা পথ, যেটা নর্মাল আমাদের প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া মেনে, ফিল্টারিং যে সিস্টেম আছে সেই সিস্টেমকে মেনে কাজ করবে। দ্বিতীয় একটা পথ হলো যারা বিদেশি গ্রাহক আছে, অর্থাৎ আমাদের বাংলাদেশে তো স্টারলিং আমাদের গাজীপুরে তাদের একটা পপ স্টেশন আছে, তো ওই স্টেশনকে ব্যবহার করে তারা বাইরের দেশে সেবা দিতে চায়। এটা হচ্ছে তাদের মূল চাওয়া। তো এই যে বাইরে যে সেবাটা তারা দেবে, এটা সম্পূর্ণ তারা আলাদা প্রযুক্তিগত একটা মানে পথ হিসেবে রাখবে। বাংলাদেশে যারা এই সেবা নিচ্ছেন বা বাংলাদেশের যারা গ্রাহক আছেন তাদের জন্য এই সেবাটা কার্যকর হচ্ছে না। ওকে, তো এখন স্বভাবতই প্রশ্ন আসছে যে আনফিল্টার্ড ডেটা বলতে আসলে কি বোঝাচ্ছে? হ্যাঁ, এটা আনফিল্টার ডাটাটা শুনে আসলে অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে। আমরা খুব সহজভাবে এটাকে একটা উদাহরণ হিসেবে দিতে পারি। ধরুন ভারত থেকে কোনো একটি ট্রাক কিছু পণ্য নিয়ে নেপালে যাবে। তো ভারত হয়তো ভাবতে পারে যে আমার একটা শর্টকাট পথের দরকার। তো এই শর্টকাট পথটা হতে পারে বাংলাদেশ। তো বাংলাদেশের রাস্তা ব্যবহার করে ভারত পণ্য নিয়ে নেপালে যাচ্ছে, ট্রানজিট যেটাকে আমরা বলি। এই পণ্য কিন্তু ভারত বাংলাদেশের বাজারে বিক্রি করছে না, শুধুমাত্র পথ ব্যবহার করে নেপালে পৌঁছাচ্ছে। তো এই যে আসলে ভারত বাংলাদেশের বাজারে, তাহলে বাংলাদেশের বাজারে যে ধরনের নিয়ম কানুন প্রযোজ্য আছে পণ্য বিক্রির উপরে, ওই পণ্য কিন্তু আসলে ওই ব্যবস্থা কিন্তু ওই পণ্যের উপরে কার্যকর হচ্ছে না। কার্যকর হবে শুধুমাত্র পথের যে নিয়ম কানুন আছে সেগুলো। তো আনফিল্টার ডেটাটাও আসলে সেটা, শুধুমাত্র বাংলাদেশের যে করিডোর আছে, বাংলাদেশের যে ফাইবার অপটিক্যাল আছে, সেগুলো ব্যবহার করে স্টারলিং অন্যান্য দেশে এই ডাটাটা সরবরাহ করবে বা এই সেবাটা প্রোভাইড করবে। এক্ষেত্রে আসলে বাংলাদেশের আর কোনো নাই, শুধুমাত্র গ্রাহকদের সুখবর কিছু না, গ্রাহকদের আসলে সুখবর পাওয়ার কিছু নেই। শুধুমাত্র এই বাংলাদেশকে করিডোর হিসেবে ব্যবহার করে স্টারলিংক এই সেবাটা বিভিন্ন দেশে আসলে পৌঁছে দিতে চায়। তো এখন যেহেতু এখানে ট্রানজিট হিসেবে ব্যবহার করা হচ্ছে, বাংলাদেশকে একটা ট্রানজিশনাল হাব বলতে পারি, যাই বলি না কেন, এক্ষেত্রে বাংলাদেশের কি লাভ, সরকার কি সুবিধা পাচ্ছে? আসলে সরকারের সুবিধা যদি আসলে বলতে হয়, সরকারের মূল সুবিধা হচ্ছে সরকার বাংলাদেশকে একটা আঞ্চলিক ডিজিটাল যে হাব, যে ট্রানজিট, সেটা হিসেবে আসলে বাংলাদেশকে গড়ে তুলতে চায় তারা। এরই একটা পদক্ষেপ হিসেবে আসলে স্টারলিংকে এই ধরনের সুবিধাটা দেওয়া হচ্ছে। আমরা দেখি যে বিভিন্ন সময়ে অনেক দেশের রেলপথ, বিমানবন্দর বা যে সমুদ্র বন্দর আছে, এগুলো থেকে কিন্তু এই ধরনের মানে করিডোর বা এই ধরনের ব্যবস্থা নিয়ে বৈদেশিক মুদ্রা আয় করার একটা সুযোগ থাকে। তো স্টারলিংকের বিষয়টা আসলে এরকম যে ডিজিটালি যখন এটাকে ব্যবহার করছে, তখন আমরা এটাকে ডিজিটালি ট্রানজিট করিডোর
করিডোর হিসেবে বলতে পারি, উপস্থাপন করতে পারি। এটাই হচ্ছে আসলে বাংলাদেশের সুবিধা। আমরা এই রিপোর্টটা করার সময় কয়েকজন টেলিযোগাযোগ বিশেষজ্ঞের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে এই সুবিধাটার মাধ্যমে আসলে স্টারলিংক কিন্তু এই অঞ্চলে একটা আঞ্চলিক হাব হিসেবে গড়ে উঠতে পারে। এখানে সরকারের একটা পরিকল্পনার কথা উল্লেখ করা যায়, সেটা হচ্ছে যে সরকারের পরিকল্পনায় আছে এই যে ব্যান্ডউইথটা আসলে স্টারলিংক কিনবে বাংলাদেশের যে সরকারি সাবমেরিন কেবল কোম্পানি আছে তাদের কাছ থেকে। তো আরো একটা শর্ত আছে এখানে, যে যদি বাংলাদেশ এই সাবমেরিন কেবল কোম্পানি এটা সাপ্লাই দিতে না পারে বা তাদের সক্ষমতা না থাকে, তখন তারা আমাদের যে বেসরকারি যে অপারেটরগুলো আছে তাদের থেকে কিনতে পারবে। তো দেশীয় সাবমেরিন কেবল কোম্পানি থেকে যখন স্টারলিং এটা কিনবে, তখন তো অবশ্যই আমাদের একটা বৈদেশিক মুদ্রা আয়ের একটা সুযোগ থাকবে। আমাদের টেলিযোগাযোগ বিশেষজ্ঞ আছেন যারা, তারাও আসলে এই কথাটাই বলছেন। তবে এইখানে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে যে এই যে বেসরকারি অপারেটরদের কাছ থেকে যখন স্টারলিং এটা কিনছে, এটা নিয়ে আসলে সাবমেরিন কেবলেরই কয়েকজন কর্মকর্তা প্রশ্ন তুলেছেন যে বেসরকারি অপারেটর যারা আছে তারা তো আসলে প্রথমে ব্যান্ডউইথ বাইরে থেকে আমদানি করছে, বৈদেশিক মুদ্রা খরচ করে এনে তারপরে আবার স্টারলিং এ, সেক্ষেত্রে আসলে কতটুকু এটা প্রক্রিয়াটা লাভজনক হবে। তো তারা বলতে চাচ্ছে, বা তাদের যে মত সেটা হচ্ছে যে আমাদের দেশীয় যে সাবমেরিন কেবল কোম্পানি আছে সেইটার আসলে সর্বোচ্চ ব্যবহারটা যেন স্টারলিংকের এই প্রক্রিয়াতে আসলে করা হয়। তো এক্ষেত্রে একটা বিষয় তো থেকে যাচ্ছে যে বাংলাদেশ যদি একটা আঞ্চলিক হাবে পরিণত হয়, এখানে কোনো নিরাপত্তার ঝুঁকি আছে কিনা, বা সরকার কি বলছে এই বিষয়ে? হ্যাঁ, আমরা এই বিষয়টাও প্রতিবেদনে আসলে উল্লেখ করেছি, বা আমরা সরকারের সাথেও কথা বলেছি, যারা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলেছি। এর আগে আমি একটু পেছনের দিকে যেতে চাই, যে বাংলাদেশে যে নন জিও স্টেশনারি যে স্যাটেলাইট সেবা যেটা স্টারলিং দিচ্ছে, এটা কিন্তু তারা শুরু করেছিল গত বছরের এপ্রিল মাসে তারা লাইসেন্স পায়। আর বাণিজ্যিক কার্যক্রম শুরু হতে হচ্ছে এটা আগস্ট মাস হয়ে যায়। তো এরপরে কিন্তু আপনার যে প্রতিবেশী দেশগুলোতে যে সংযোগ, যে আনফিল্টার ডেটার কথা হচ্ছে, এই প্রক্রিয়াও কিন্তু তারা আসলে ওই আগস্ট মাসেই আসলে শুরু করেছিল। তো বিটিআরসি যেটা বলছে, যে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ আছে, বিটিআরসি বলছে যে আবেদন করার পরপরই আসলে তারা তাড়াহুড়ো করে এই সেবাটা বা এই যে সুযোগটা তারা স্টারলিংকে দেয় নাই। এটার জন্য আসলে অনেকগুলো বৈঠক হয়েছে, অনেক বিশেষজ্ঞ মত নেওয়া হয়েছে, অনেকগুলো প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার পরে স্টারলিংকে এই সুবিধাটা দেওয়া হয়েছে। এবং এর জন্য আসলে স্টারলিংকে তারা বেশ কয়েকটা কড়া শর্ত আসলে দিয়ে হয়েছে। আমি যদি শর্তগুলো উল্লেখ করি, যেরকম প্রথম একটা শর্ত হচ্ছে যে এই আনফিল্টার সংযোগ কোনোভাবেই বাংলাদেশের যারা গ্রাহক আছেন তারা ব্যবহার করতে পারবেন না। ইভেন বাংলাদেশে যদি কোনো বিদেশি পর্যটকও এটা ব্যবহার করেন, তার জন্য আসলে এটা প্রযোজ্য হবে না। দ্বিতীয় শর্ত আছে যে এটা এই যে দেশের অভ্যন্তরীণ ইন্টারনেট ট্রাফিক এবং বিদেশে যাওয়া যে ট্রানজিট ট্রাফিককে প্রযুক্তিগতভাবে সম্পূর্ণভাবে আলাদা রাখতে হবে। এবং এটা যে আলাদা থাকবে এই বিষয়ে কিন্তু স্টারলিং তাদের নিজস্ব যে ডায়াগ্রাম নকশা, সেটাও কিন্তু বিটিআরসি তারা জমা দিয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে প্রয়োজনে বিটিআরসি অথবা যে সংশ্লিষ্ট সংস্থা যারা এগুলো নিয়মিত মনিটরিং করে, তারা চাইলে এটা রিয়েল টাইম যে পর্যবেক্ষণ তারা এটা করতে পারবে। এই নিশ্চয়তা আপনার স্টারলিং নিশ্চিত করে, নজরদারির মধ্যে তারা থাকবে। আমরা এটা নিয়ে আসলে বিটিআরসির যে চেয়ারম্যান বর্তমান, তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন যে এই ব্যান্ডউইথ সেবা আসলে শুধুমাত্র দেশের বাইরের জন্য, এটা আসলে দেশের কোনো গ্রাহক এটা করতে পারবেন না। এবং এই যে অভ্যন্তরীণ এবং ট্রানজিট ট্রাফিক যে প্রযুক্তিভাবে সম্পূর্ণ আলাদা থাকবে, এটা উনি আসলে নিশ্চিত করেছেন। তো আমরা যদি আসলে সত্যগুলো পুরোপুরিভাবে মানা হয় বা এটা যদি কোনো ভায়োলেশন না ঘটে, তাহলে আমাদের যারা টেলিযোগাযোগ বিশেষজ্ঞ আছেন তারা আশা প্রকাশ করছেন যে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকির ভিতরে আমরা পড়বো না, বরং আমাদের জন্য এটা নতুন করে একটা নতুনভাবে এই যে ডিজিটাল আঞ্চলিক হাব তৈরি করা, এটার একটা সুযোগ তৈরি হবে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম স্টারলিংকে আনফিল্টার ডেটা সুবিধা দেওয়া নিয়ে। আগামীকাল নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রথম আলোর সঙ্গেই থাকুন।